সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন, যারা সরাসরি দেখছেন টেলিভিশনে বসে টোটাল কেবলের সার্ভিসের মাধ্যমে, যারা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছেন, আশা করি ভালো আছেন। ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনাদের ঈদ আনন্দ ঘন পরিবেশে কেটেছে এবং আপনারা যে উৎসর্গ করেছেন সেটি গ্রহণযোগ্য হয়েছে সৃষ্টিকর্তার কাছে, সেটা আমি আশা করব। যেটির উদ্দেশ্যে করা, আমি খুবই খুশি হতাম যদি পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে, স্পেশালি ইন প্যালেস্টাইন, গাজা পরিস্থিতি, ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি যথেষ্ট ভালো হতো এবং সেখানেও আনন্দ ঘন পরিবেশে ঈদ পালন করা যেত। ঈদ তো দূরের কথা, সেখানে ছেলে বাচ্চা বুড়ো মহিলারা মারা যাচ্ছেন প্রতিদিন ইসরায়েলি গভর্নমেন্টের আগ্রাসনে, সেটি আপনি জানেন। কাজেই অন্য পরিবেশ অন্যরকম হলে আমি খুবই আনন্দময় সিচুয়েশন তৈরি করতাম বলে আমি মনে করি এবং আলোচনাটা অনেকটা ডিফারেন্ট হতো। কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনার অনেক বিষয় চলে এসেছে, যেটি আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব। প্রসঙ্গ থাকবে টার্কি হঠাৎ করে বলছে তারা ব্রিক্সে জয়েন করবেন। ব্রিক্স আপনারা কিছুটা শুনে নেবেন আমার আলোচকের কাছ থেকে, কি ব্রিক্স এবং এটির তাৎপর্য কি, কারা আছেন, এবং এটি অনেকে মনে করছেন যে দ্য নেক্সট বিগ প্লেয়ার হতে যাচ্ছেন বিশ্বব্যাপী। তার কারণ আপনারা জানেন G20 আছে, G7 আছে, আমেরিকাতে অনেকগুলো প্যাক্ট আছে এবং আমেরিকা নিজেই একটি সুপার পাওয়ার। এর মাঝখান থেকে ব্রিক্স আরেকটি মাথাচাড়া দিয়ে উঠছে, যেটি অনেকে বলছেন ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেক কিছু পাল্টে দেবে, সেটি আলোচনায় থাকবে। নেটো টার্কি আগ্রহ প্রকাশ করেছে তারা ব্রিক্সে যোগদান করতে চান। আজ আমরা দেখেছি রাশিয়া সেটিকে স্বাগত জানিয়েছে। এটির অর্থ কি সেটি আমরা চেষ্টা করব বোঝার। সৌদি আরবিয়া আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আর শুধুমাত্রই ডলারে তেল বিক্রয় করবেন না, অর্থাৎ তারা অন্যান্য কারেন্সি অর্থাৎ ইয়ান, জাপানিজ কারেন্সি, ইউরোপিয়ান ইইউ, ব্রিটিশ পাউন্ড ইত্যাদির মাধ্যমে তারা এখন অয়েল অর্থাৎ ওপেক কান্ট্রি যারা আছে তেল বিক্রি করবেন, স্পেশালি সৌদি আরবিয়া। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখনকার সময়ে, কারণ হচ্ছে আপনারা জানেন বিশ্বব্যাপী US ডলার হচ্ছে একটি রিজার্ভ কারেন্সি। আপনাকে বিশ্বব্যাপী কোনো কিছু কিনতে হলে, ক্রয় করতে হলে, বাণিজ্য করতে হলে আপনার দেশের রিজার্ভে যেটি থাকতে হবে সেটি হচ্ছে US ডলার। আপনারা যারা বাংলাদেশের ঘটনা জানেন তারা বেশ সাফার করছেন, কারণ তাদের রিজার্ভ কম, অর্থাৎ আমদানি করতে পারছেন না। পরিশোধ করতে হলে যে ডলার থাকতে হবে সেই ডলারটি তাদের মজুতে নেই। সো যখন ডলার এই ভ্যালুটি হারাবে বা হারাতে যাচ্ছে বলে আপনি মনে করবেন, তখন আসলে কয়েকটি ব্যাপার হতে যাচ্ছে। একটি ব্যাপার হচ্ছে যে বিশ্বব্যাপী কি কোনো শক্তি, কোন ডলারটি কারেন্সি হয়ে দাঁড়াবে ইন্টারন্যাশনাল। সেকেন্ড হচ্ছে ডলার যদি ভ্যালু লুজ করে তাহলে এটির প্রভাব কোথায় পড়তে যাচ্ছে, কীভাবে পড়তে যাচ্ছে, এবং আমেরিকার গতি প্রকৃতি সেখানে কী হবে, অথবা আমেরিকার গভর্নমেন্ট এটি কী পদক্ষেপ নিচ্ছেন সেটি আলোচনা থাকবে। ইসরায়েল নতুন করে বলছেন তারা প্ল্যান করছেন দে উইল অ্যাটাক অ্যান্ড অকুপাই, অর্থাৎ তারা আক্রমণ করবেন এবং জবরদখল করবেন সাউদার্ন লেবানন। এটি একটি ব্রেকিং স্টোরি, সেটি আলোচনা থাকবে। নতুন একটি পরিসংখ্যান বেড়েছে 538 পোলিং যারা করে থাকেন, অনেকগুলো স্বনামধন্য পোলিং করে থাকেন যারা 538, 270 যারা আছেন অত্যন্ত পরিচিত, আপনারা জানেন তারা ব্যালটপিডিয়া। 538-এর নতুন পরিসংখ্যান বলছেন বাইডেন তার জনপ্রিয়তার সর্বনিম্ন অবস্থানে আছেন, সেটি হচ্ছে 37%, 37% নেমে এসেছেন। এটি দিয়ে কোনো মতে নির্বাচন পাশ করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, এবং পরিসংখ্যান বলছে এটির অন্যতম কারণ হচ্ছে তার গাজা হ্যান্ডেলিং সিচুয়েশন, অর্থাৎ এটি হ্যান্ডেল করতে তিনি ব্যর্থ হয়েছেন এবং এটি মানুষের উপর, আমেরিকার সাধারণ জনগণের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, প্রফেসর অফ ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি ভালো আছেন, আপনার ঈদ ভালো কেটেছে, এবং সেখান থেকে আমরা শুরু করব। ধন্যবাদ, দর্শকদের ঈদ মোবারক। ওকে, আপনাকে প্রথম আমার যে জিনিসটি থাকবে, আমি মনে করি এটি তাৎপর্য বেশ ব্যাপক হতে পারে, আমি একটু বিস্তারিত শুনতে চাবো আপনার কাছে। আমরা সবাই জানি টার্কি নেটোর অংশ অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট, মানে একটি বৃহত্তম আর্মি তারা আছে তাদের, এবং তাদের মারণাস্ত্র অর্থাৎ সামরিক ক্ষেত্রে সেটি উড়োজাহানের ক্ষেত্রে বলেন, F-16 থেকে শুরু করে আধুনিক মারণাস্ত্র সব কিছুই এখানে আছে, এবং ইভেন টার্কিতে পারমাণবিক বোমাও স্থাপন করা আছে বলে আমরা জানি। সেটি কেউ স্বীকার করে না, কিন্তু আমরা জানি।
এবং নেটোর অংশ হওয়ার ফলে এটি একটি স্ট্র্যাটেজিক লোকেশন। এখন সেই টার্কি বলছেন ব্রিক্সে তারা জয়েন করতে চান। তো আমার প্রশ্ন আপনার কাছে প্রথমেই হবে, যদি আমাদের সবার বোঝার সুবিধার জন্য ব্রিক্সটি কি সেটা থেকে আমরা শুরু করতে পারি। ব্রিক্স কেন তাৎপর্যপূর্ণ, এবং সর্বশেষে টার্কির মতো দেশের ব্রিক্সে জয়েন করা, অর্থাৎ নেটোর একটি দেশে ব্রিক্সে জয়েন করা কেন আরো বেশি তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আপনার কাছে? জি, অনেক ধন্যবাদ। ডেফিনেটলি ব্রিক্স 5টা দেশের সমন্বয়ে একটা জোট মূলত। এটার আমরা যদি অ্যালফাবেটিক্যালি যাই, যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এটা হলো ব্রিক্সের মূলত 5 সদস্যের একটা জোট, এবং এদের নাম, দেশগুলোর নামের অদ্যাক্ষর দিয়েই এই জোটটি শুরু হয়েছে। এবং অনেকেই অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করেন যে ভবিষ্যতে ব্রিক্স প্রবাবলি শুধুমাত্র একটা রাজনৈতিক জোট থেকে এটা একটা অর্থনৈতিক এবং সামরিক জোটে রূপান্তরিত হতে পারে, এবং এটা যদি সত্যি সত্যি সাকসেসফুল হয়, কার্যকর হয়, তাহলে এটা নেটো, যেটা বেসিক্যালি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই এবং মোটামুটি সবচেয়ে বড় সামরিক জোট আমরা বলতে পারি বিশ্বের, এই নেটোর সম্মুখে একটা বড় চ্যালেঞ্জ ছুড়িয়ে দেবে। এবং এখানে খুব সিগনিফিকেন্ট যে যদি একজন নেটোর সদস্যভুক্ত একটি দেশ ব্রিক্সে যোগদান করার ইচ্ছা পোষণ করে, তাহলে পরে টোটাল ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এখানে যদি আমরা নেটো এবং টার্কির আমরা যদি সম্পর্কটা দেখি, এই সম্পর্কটা কিছুটা আপনার লাভ হেট রিলেশনশিপের মতো। নেটোর একমাত্র নন খ্রিস্টিয়ান দেশ সদস্য হলো টার্কি, এবং টার্কি যখন যোগদান করেছিল তখন টার্কির সেই মানে ধর্মীয় চরিত্রটা পুরাপুরি বিলীন হয়ে গিয়েছিল। তারা ইউরোপের মতোই সেকুলার, এবং কোনো কোনো ক্ষেত্রে পূর্ব ইউরোপের মতো এক্সট্রিম এন্টাই রিলিজিয়াস সেন্টিমেন্ট টার্কির গভর্নমেন্ট গুলা হোল্ড করত। কিন্তু সময়ের ব্যবধানে এই বিষয়টা বদলিয়ে গিয়েছে, যার কারণে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে টার্কি সমস্ত শর্ত পূরণ করার পরও ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্তিকরণ হয়নি, এবং এটা শুধুমাত্র টার্কির ধর্মীয় পরিচয়ের কারণেই এটা হয়েছে বলে অনেকেই মনে করেন। এবং সবচেয়ে বড় যদি আমরা প্রশ্নটা দেখি, যে টার্কির সাথে যে বিমাতা সুলভ আচরণ ন্যাটো করেছে, যেটা ন্যাটোর মূল যেই চুক্তি, যে নেটোভুক্ত কোনো দেশ যদি আক্রমণের শিকার হয়, তাহলে পরে সমস্ত নেটোভুক্ত জোট একত্রিত হয়ে সেই আক্রমণ প্রতিহত করবে। কিন্তু আমরা দেখেছি যে টার্কিতে যেই প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে যে কুটা হয়েছিল, সেই কুর যদিও প্রকাশ্যে সরকারিভাবে এই কুর সাথে সংশ্লিষ্টতার দায়িত্ব কেউ স্বীকার করেনি, কিন্তু আপনি যদি দেখেন স্পেশালি আমেরিকা এবং ইউরোপের প্রচার মাধ্যমের ভূমিকাটা যদি দেখেন, তাহলে আপনারা দেখবেন যে এটার পিছনে সে সময় ওবামা প্রেসিডেন্ট ছিলেন এবং জো বাইডেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং তাদের ভূমিকা, এবং জন কেরি তখন সেক্রেটারি অফ স্টেট ছিলেন। তাদের ভূমিকাটা খুবই পরিষ্কার ছিল। তার কোনো কারণে এরদোগানের ব্যাপারে তার ইনক্রিজিং পপুলারিটি এবং তার কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য সামরিক কু করা, যেটা 70 এবং 80-র দশকে আমেরিকা বিভিন্ন ল্যাটিন আমেরিকান দেশে করেছে, এটা নেটোভুক্ত একটা দেশের মধ্যে ঘটনা ঘটা। এবং আপনারা অনেকেই দেখেছেন যে একেবারে প্রেসিডেন্ট এরদোগান যেই ভবনে থাকতেন, যেখানে তার রেস্ট নেওয়ার কথা ছিল, একেবারে প্রিসাইসলি সেই বিছানা টার্গেট করে গানশিপ থেকে, হেলিকপ্টার গানশিপ থেকে হামলা করা হয়েছিল। সেদিন তুরস্কের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসে ট্যাঙ্কের সামনে, সামরিক ট্যাঙ্কের সামনে নিজেদেরকে বেসিক্যালি
প্রতিস্থাপন করে এই কুটাকে বন্ধ করেছিল। সো এগেন ব্যক্তিগতভাবে এরদোগানের সমালোচনা হতেই পারে। দীর্ঘদিন ধরে একটা ব্যক্তি ক্ষমতায় থাকলে তার অনেক ব্লাইন্ড সাইড তৈরি হয় এবং একমুখী এবং অগণতান্ত্রিক বেশ কিছু তার কার্যক্রম হয়। এটা অস্বাভাবিক কিছু না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা নির্বাচিত সরকারকে এইভাবে নেটোভুক্ত সরকারকে ডিস্টেবিলাইজ করা, উৎখাত করার যেই ভূমিকাটা নেটোভুক্ত কিছু কিছু দেশ নিয়েছিল, এটা কিন্তু নেটোকে ওভারঅল আন্ডারমাইন করে। এবং সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট আপনারা যদি দেখেন যে এরপরও সুইডেনের নেটোভুক্তি হওয়া নিয়ে টার্কি বেশ একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে এসেছিল এবং সর্বশেষ তারা এগ্রি করার কারণেই সুইডেন নেটোভুক্ত হয়েছিল। এবং এই সময়ও টার্কির মূল যেই অবজেকশন ছিল সেটা হলো যে এই কুর সাথে যারা জড়িত ছিল, গুলেন মুভমেন্টের কিছু ব্যক্তি, তারা সুইডেনে রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস করছিল, তাদের এক্সট্রাডিশনের শর্তে টার্কি নেটোতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটা দিয়েছিল, সুইডেনকে সমর্থন করেছিল। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কিন্তু এই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি যে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, যারা আমেরিকার পলিসি মেকিং এ অনেক বড় ভূমিকা পালন করে থাকে, তারা জানুয়ারি মাসের 24 তারিখে একটা প্রস্তাব করেছিল। এটার নাম হলো হিয়ার ইজ প্ল্যান বি। আপনারা আমেরিকান এন্টারপ্রাইজ AEI ওয়েবসাইটে গেলে এটা পাবেন। সেখানে তারা এই সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে টার্কি যেই ভূমিকা অবলম্বন করেছে এবং টার্কি কোটেড দেয়ার ন্যাশনাল সিকিউরিটি, যে তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন নেটোভুক্ত একটা দেশে যদি তাদের কুর সাথে জড়িত ব্যক্তিরা আশ্রয় প্রশ্রয় পায়, সেটা তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য হুমকি। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট সেটাকে একটা ব্ল্যাকমেইল হিসেবে চিহ্নিত করে এটার কারণে টার্কিকে নেটো থেকে বহিষ্কারের একটা দাবি করেছে। সো আমেরিকার একটা বড় অংশ মানে, এবং এখানে আমরা যেটা দেখি যে লেফট উইং রাইট উইং এর মধ্যে মাঝে মাঝে একটা প্যারাডক্স তৈরি হয়, যে নর্মালি আমরা ইসলাম বিদ্বেষ এবং ইসলামোফোবিয়াটা আমরা দেখি রাইট উইঙ্গারদের পক্ষ থেকে, ট্রাম্পিজম এবং ট্রাম্প মুভমেন্টের লোকজনের কাছ থেকে। কিন্তু অবাক করার বিষয় হলো যে টার্কির বিষয়ে মূলত প্রতিবাদগুলা কিংবা টার্কির বিরোধিতাগুলা আসে নর্মালি বামপন্থী কংগ্রেসম্যান এবং বামপন্থীদের কাছ থেকে। কিছু কিছু ক্ষেত্রে ডানপন্থী অর্গানাইজেশন গুলারও কিছু প্রস্তাব আসে। এক্ষেত্রে আমরা জানি যে AEI কিন্তু ভেরি কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক। সো AEI যখন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যখন কোনো কথা বলছে, সেটার একটা দীর্ঘমেয়াদী এটার ইম্প্যাক্ট ডেফিনেটলি রয়েছে। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্প, মানে আপনি যেই 538 এর যে পোল রেজাল্টের কথা বলেছেন, মানে মোটামুটি এটা এভিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট। সো ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতাসীন হন, তিনি ডেফিনেটলি নেটোকে দুর্বল করবেন এবং নেটোকে সম্ভবত তিনি অ্যাবলিশও করে দিবেন। সো সেদিক থেকে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের যেই প্রোপাগ্যান্ডা টার্কিকে বহিষ্কার করার, কারণ একটা দেশকে যদি, একটা সদস্য দেশকে যদি নেটো থেকে বহিষ্কার করা হয়, তাহলে অটোমেটিক্যালি এর মধ্যে কিছু কিছু দেশ এটাকে সহযোগিতা করবে, কিছু কিছু দেশ বিরোধিতা করবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবং এই বিশৃঙ্খলার এবং ডোনাল্ড ট্রাম্প থ্রাইভস ইন কেওয়াস, এটা হলো মোটামুটি কনক্লুশন, যে কোনো কেওয়াস থাকলে পরে এটা থেকে। সো এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হতে পারে। সো এই যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টার্কির ব্রিক্সে জয়েন করা কতখানি তাৎপর্যপূর্ণ, যেটি আসল প্রশ্ন ছিল আমার। ডেফিনেটলি এটা তাৎপর্যপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে ব্রিক্সকে একটা রাজনৈতিক জোট হিসেবে মনে করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে অর্থনৈতিকভাবে খুব বেশি প্রভাব বিশ্ব অর্থনীতিতে কিংবা
অভিন্ন মুদ্রা সৃষ্টির ক্ষেত্রে তারা সাকসেসফুল হতে পারবে। কারণ এখানে যদি আমরা দেখি যে এখানে তিনটা মূলত ব্রাজিল এবং সাউথ আফ্রিকা মাইনর প্লেয়ার, তাদের বিশ্ব রাজনীতি কিংবা অর্থনীতিতে খুব বেশি প্রভাব সেরকম নেই। তো এখানে আমরা ব্রিক্সে মূলত 5টা দেশের মধ্যে 3টা দেশ ডমিনেটিং, একটা হলো রাশিয়া, একটা চায়না আর একটা ইন্ডিয়া। তো এখানে রাশিয়ার হলো রাজনৈতিক প্রতিপত্তি রয়েছে, দেয়ার নিউক্লিয়ার পাওয়ার, প্রচুর নিউক্লিয়ার আর্সেনাল তাদের রয়েছে এবং তাদের রাজনৈতিক অ্যাম্বিশনও রয়েছে। এবং চায়নার হলো অর্থনৈতিক অ্যাম্বিশন রয়েছে এবং অর্থনৈতিক দিক থেকে চায়নার চেয়ে সাকসেসফুল বিগত 30 বছরে আর কোনো দেশ হয়নি। তারা বিভিন্ন ভাবে অর্থনৈতিক ভাবে সফল, কিন্তু তাদের আমার আপাত দৃষ্টিতে মনে হয় যে তাদের রাজনৈতিক কিংবা তাদের এম্পেরিয়ালিজম কোনো এম্পেরিয়ালিস্ট কোনো এজেন্ডা তাদের সেরকম নেই। অর্থনৈতিক নীতি নির্ধারণ, অর্থনীতির নিয়ন্ত্রণ, এটাই তাদের মূল অবজেক্টিভ। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার কথা যদি আমরা দেখি যে 9/11 এর পরে ইন্ডিয়ান ইকোনমি এক্সপ্লোডেড অ্যাবসলিউটলি ডিউ টু প্যাট্রোনেজ, সহযোগিতা, এবং আমরা যদি দেখি যে সাহায্য আমেরিকা এবং ইসরায়েলি দুইটি জোটের সমর্থনের কারণে, এবং তাদের মূল বিষয়টা ছিল ইন্ডিয়াকে সহযোগিতা করা, সেটা হলো যে চায়নার অর্থনীতিকে মোকাবেলা করা। কিন্তু আমরা যদি 2001 থেকে 2024 এই 24 বছরের হিসাব নেই, যে চায়না যদি 100 মাইল বেগে এগিয়ে যেয়ে থাকে, ইন্ডিয়া কিন্তু 15 মাইল বেগেও এগিয়ে যেতে পারেনি। সো ইন্ডিয়ার একটা বিরাট হাইপ দুনিয়াতে তৈরি হয়েছে, কিন্তু আসলে ইন্ডিয়ার অর্থনীতি সেদিক থেকে খুব বেশি অগ্রসর হয়নি। ডেফিনেটলি আজকে আমরা যদি ফরচুন 500 কোম্পানিগুলোতে দেখি, প্রচুর পরিমাণ নন রেসিডেন্ট এনআরআই এবং সেকেন্ড জেনারেশন ইন্ডিয়ানরা সেগুলোর নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের পলিটিক্যাল আইডিওলজি দেখেন, তারা কিন্তু মোটামুটি প্রোগ্রেসিভ লিনিং এবং বামপন্থী, এবং তাদের অনেকের ব্যাকগ্রাউন্ড হলো সাউথ ইন্ডিয়ান, যারা মূল ইন্ডিয়ার রাজনীতিতে অচ্ছুত কিংবা বেসিক্যালি লেফট আউট। সুতরাং এই বিশাল ইন্ডিয়ার জনগোষ্ঠীর ডেফিনেটলি ইন্ডিয়া হ্যাজ এ tremendous manpower advantage over anybody else, কিন্তু it's not translating into economic success and political success for India. So এই তিনটা দেশের তিনটা ডিফারেন্ট যেই প্রায়োরিটি, এটা কনভার্জ হওয়াটা আমি খুব বেশি এটার ব্যাপারে আমি সম্ভাবনা দেখি না। বাট রিগার্ডলেস, যে একটা জায়গায় যদি একটা সাম্রাজ্যের কিংবা একটা রাজনৈতিক আইডিওলজির আমেরিকার যে মনোপলি চলছিল গত 15-20 বছর, এটার কারণেই কিন্তু এখন যেই ফিলিস্তিনে যে সমস্যাটা হচ্ছে, যে আমেরিকার এই মানে রাজনৈতিক ভুল সিদ্ধান্তগুলোর কোনো চেক অ্যান্ড ব্যালেন্স কোনো জায়গা থেকে আসছে না। সো সেদিক থেকে একটা রাজনৈতিক বলয় যদি তৈরি হয়, সেটা ডেফিনেটলি একটা পলিটিক্যাল ব্যালেন্স তৈরি করবে। কিন্তু আমি মনে করি না যে এটা অর্থনৈতিক এবং অন্য কোনো বিষয়ে, স্পেশালি ইউএস ডলারকে চ্যালেঞ্জ করে একটা অল্টারনেটিভ কারেন্সি তৈরি এবং অন্য যে বিষয়গুলো আসছে, সেক্ষেত্রে ব্রিক্স খুব বেশি সফল হবে বলে আমি মনে করি না। বাট ডেফিনেটলি টার্কি যদি যোগদান করে, এটা ডেফিনেটলি সিগনিফিকেন্স। ওকে, টার্কি যোগদান করলে সিগনিফিকেন্ট। আমি একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, কারণ আমার মনে হয় না ইউএস ডলার রিজার্ভ কারেন্সি হিসাবে রিপ্লেসেবল এনি টাইম সুন। মেবি আগামী 10 বছরে হবে না, হয়তো 20 বছরে হবে কিনা সন্দেহ আছে, কারণ একটি সিস্টেম পরিবর্তন করতে অনেক সময় লাগে। সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি বেশ কয়েকটি কথা বলেছেন। একটি বলেছেন টার্কি, মূলত যেটি আপনি বলতে চেয়েছেন যে টার্কি মুসলিম দেশ হওয়ার কারণে নেটো সেভাবে তাদেরকে গ্রহণ করেনি ইউরোপে, এটি আমরা ধরে নিতে পারি। আরেকটি কথা বলেছেন যে আমেরিকা যে কথাগুলো বলে, ইউএস ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এটির শুধুমাত্র কথার কথা, এটি আসলে প্রযোজ্য না এবং প্রয়োগ করেন না তারা। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে দেখেছি। আপনি বলেছেন ল্যাটিন আমেরিকার কথা, আমরা জানি চিলি, পেরু, কিউবাতে তারা যথেষ্ট পরিমাণ নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে পরিবর্তন করেছেন, অভ্যুত্থান ঘটিয়ে বিপ্লবের মাধ্যমে, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে। এবং ইউএস ডলারকে অনেক সময় ব্যবহার করা হয় একটি অস্ত্র হিসাবে। স্যাংশন কথাটি যেটি আমরা শুনে থাকি, দ্যাটস বিকজ অফ ইউএস ডলার। ইউএস ডলার একটি, যদি আমাদের আমেরিকার রাজনীতিবিদরা খুব ভালো হতেন,
সৎ হতেন বা সুদূর প্রসারী চিন্তাভাবনা করতে পারতেন, তাহলে অ্যাটলিস্ট ইউএস ডলারকে রিজার্ভ কারেন্সি হিসাবে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতেন না, কিন্তু দে হ্যাভ বিন ইউজিং দিস। এটি আরেকটি কথা বলেছেন আপনি। আমার কাছে যেটি আরেকটি কথা মনে হচ্ছে সে ব্রিক্স আপনি যে বলেছেন, ইয়াস, চায়নার কাছাকাছি ইন্ডিয়া যেতে পারেনি, এটা সত্য কথা, কারণ ইন্ডিয়ান ইকোনমি ইজ নট এ $1 trillion ইকোনমি, ওয়ার অ্যাজ আমরা জানি চায়না আগামী 2 বছর বা 3 বছরে তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে $3.5 trillion ইন জিডিপি, উইচ ইজ বিগার দেন রাশিয়া। রাশিয়ার ইকোনমি হচ্ছে $1.7 trillion, $1.27 trillion, যেটি আমরা জানি। কিন্তু প্রবলেম হচ্ছে যেটি অনেকে মনে করছেন যে এই বলয় যদি তৈরি হয়, রাজনৈতিক সংস্থা আপনি বলছেন, এবং সেক্ষেত্রে যদি তারা ইউএস ডলারের তাৎপর্য হারায় অনেকখানি বিশ্বব্যাপী, এতে রিজার্ভ ডলার না হয়ে থাকে, তখন কিন্তু অন্যান্য কারেন্সিও বেশ মাথাচাড়া দিয়ে উঠবে বলে অনেকে মনে করেন। আমি এই প্রসঙ্গে থাকতে থাকতে আরেকটি প্রশ্ন আপনাকে করব, সেটি হচ্ছে এরকম, রাশিয়া এই নেটোর সদস্য টার্কির আগ্রহ প্রকাশ করা ব্রিক্সে জয়েনের ব্যাপারে স্বাগত জানিয়েছে। আমরা জানি রাশিয়া কোল্ড ওয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে, রাশিয়া আগের সেই পারমাণবিক শক্তিধর দেশ নয়, এবং তারা ইউক্রেনের সাথে এখন যুদ্ধে জড়িয়ে আছে, এবং ইউক্রেনকে প্রক্সির ওয়ারের সাহায্য সহযোগিতা করছে বস্তুত আমেরিকা এবং নেটো, সেটি আমরা জানি। এবং এটির একটি সুদূর প্রসারী হচ্ছে রাশিয়াকে যতটা কোণঠাসা করে রাখা যায়, যতটা ব্যস্ত রাখা যায় অন্য একটি ফ্রন্টে, এটি একটি অনেকে ধারণা করে থাকেন বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে রাশিয়া এটিকে স্বাগত জানিয়েছে, এবং সেটি আপনি কিভাবে দেখেন রাজনৈতিক দিক থেকে, যদি আমি জানতে চাই? না, ডেফিনেটলি আপনি যদি দেখেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের মূল বিষয়টাই কিন্তু ছিল যে ইউক্রেনকে নেটোভুক্ত করা হবে কিনা, ইউক্রেনের উপরে রাশিয়ার আমেরিকার প্রভাব, সো এই বিষয়গুলা। সো এবং এই টার্কি মানে জিওগ্রাফিক কারণে কিন্তু এখনো একটা ইউনিক পজিশন হোল্ড করে ইউরোপ এবং এশিয়ার মধ্যে। তাদের যে ভৌগোলিক যেই অবস্থানটা রয়েছে, এবং এই ইউক্রেন ওয়ারেও আপনি যদি দেখেন যে মধ্যস্থতাগুলা কিন্তু টার্কির মাধ্যমেই হচ্ছে। একদিকে রাশিয়ার যে রকেট হামলাগুলা, সেটা প্রতিরোধের জন্য সবচেয়ে এফেক্টিভ টুল হিসেবে যেটা কাজ করছে সেটা হলো যে টার্কির ড্রোনগুলা। এই ড্রোনগুলা সবচেয়ে বেশি এফেক্টিভ। সো এই ড্রোন গুলা তারা একদিকে ইউক্রেনকে দিচ্ছে, অন্যদিকে রাশিয়াকেও কিছুটা কিন্তু সহযোগিতা করছে। সো টার্কি কিন্তু দুইটা দিক ব্যালেন্স করেই চলছে। সো এই কারণে, এবং টার্কির অবশ্যই মুসলিম বিশ্বে টার্কির একটা অন্যরকম প্রভাব রয়েছে ডেফিনেটলি। আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে মোটামুটি দুইটা বলয় আছে, একটা হলো সৌদি আমিরাতস একটা বলয়, আর একটা হলো কাতার টার্কি আর একটা বলয়। যদিও কাতার অনেকাংশে আমেরিকা দ্বারা প্রভাবিত, কিন্তু তারপরও সৌদি আমিরাতের বিরুদ্ধে তারা মোটামুটি একটা অবস্থান নিশ্চিত করেছে। এবং এই ফিলিস্তিন যুদ্ধেও হামাসের সাথে সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার, এবং কাতারের সাথে তুরস্ক। এই কারণে তুরস্কের যেই অর্থনৈতিক, যদিও অর্থনৈতিকভাবে মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিভিন্ন কারণে নেটোর অন্তর্ভুক্ত হওয়ার কারণে আউটরাইট কোনো এম্বার্গো আমেরিকা টার্কিকে দিতে পারছে না, কিন্তু তারপরও কিন্তু ইনডাইরেক্ট বিভিন্ন রকম এম্বার্গো দিয়ে রেখেছে টার্কির উপরে, যেটার ফলশ্রুতিতে ম্যাসিভ ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন আমরা দেখেছি টার্কিতে, এবং এটার একটা অর্থনৈতিক একটা বিপর্যয় টার্কির উপরে চলছে। সেটা কিছুটা তারা কাটিয়ে উঠেছে, কিন্তু এটার কিছুটা প্রভাব আমরা নির্বাচনেও কিন্তু দেখেছি, যে প্রেসিডেন্ট এরদোগান যদিও নির্বাচিত হয়েছেন, কিন্তু বড় বড় শহরগুলোতে তিনি খুব একটা ভালো করেননি এবং পরাজিত হয়েছেন। এবং রিসেন্টলি ইস্তাম্বুলের মেয়রও, ইস্তাম্বুল এবং আনকারা দুইটা শহরের মেয়র ইলেকশনেও ক্ষমতাসীন পার্টি হেরে গিয়েছে। সো এই কারণগুলো, এই অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাব কিন্তু টার্কির উপরে আছে। বাট রিগার্ডলেস, ডোমেস্টিক্যালি এরদোগানের জনপ্রিয়তা কিছুটা কমলেও, এবং এটা আমি যেটা আগেই বলেছি যে দীর্ঘদিন ধরে প্রায় অলমোস্ট 20 বছরের কাছাকাছি এরদোগান ক্ষমতায় আছেন। এতদিন ক্ষমতায় থাকলে মানে আপনি প্রথম দিকে এসে যখন খুব চমক দেখান, এই চমকের মাত্রা কমতে কমতে কিন্তু এটা ডিমিনিশিং মার্জিনাল রিটার্নের দিকে পড়ে যায়। সো যার কারণে এই কারণেই আমেরিকাতে 2টা টার্ম লিমিট কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, কারণ এটা খুব স্বাভাবিক যে 2টা টার্মের পরে আপনার জনপ্রিয়তা
মানে ইউ হ্যাভ টু ব্রিং হেভেন অ্যান্ড আর্থ টু প্লিজ পিপল। সো এই কারণে ডোমেস্টিক্যালি এরদোগানের জনপ্রিয়তা হয়তো একটু কমেছে, কিন্তু আমরা যদি দেখি যে টার্কির বাইরে মুসলিম বিশ্বে কিন্তু মোটামুটি এখন মানে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান কিন্তু এরদোগান। আমরা তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না অপছন্দ করি সেটা ডিফারেন্ট বিষয়, তার কিছু আচরণের সমালোচনা করি না, সমালোচনা করবো না সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যদি জনমত জরিপ করেন, কারণ মুসলিম বিশ্বে কিন্তু সাহসী নেতৃত্বের একটা বড় অভাব হয়ে রয়েছে। ইভেন এই ফিলিস্তিনের ব্যাপারেও যদিও অনেকেই মনে করেন যে এরদোগানের যেটা করা উচিত ছিল তিনি তা সবটুকু করতে পারেননি, কিন্তু তারপরেও যদি আপনি দেখেন যে বিশ্বের যে কয়জন নেতৃবৃন্দ সাহসী বক্তব্য রেখেছে এবং সিদ্ধান্ত নিয়ে কিছু কাজ করেছে তাদের মধ্যে কাতার এবং টার্কি অন্যতম। সো টার্কির একটা অন্যরকম অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে মুসলিম বিশ্বে। সুতরাং ব্রিক্সে কিন্তু এখনো পর্যন্ত কোনো মুসলিম দেশ জয়েন করেনি, 5টা দেশের মধ্যে মেইনলি কোনো মুসলিম দেশ কিন্তু নেই। সো টার্কি এবং সৌদি আরবিয়া যদি ব্রিক্সে জয়েন করে এবং দুই ভিন্ন বলয়, সো বেসিক্যালি এটা মানে আমি আরেকটা মানে এটা অপটিমিজমের একটা কারণ যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিভিন্ন দেশ এখানে জয়েন করছে, যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া একেবারে অপোজিট পোলে অবস্থান করে, তারপরে টার্কি এবং সৌদি আরবিয়া দুইজনের অবস্থান একেবারে ভিন্ন জায়গায়। সো আমি জানি না যে সৌদি আরবিয়া এবং টার্কি জয়েন করলে এটার নাম কি ব্রিকটিশ হবে না কি হবে, আল্লাহ জানে, ইটস নেম ইজ গোয়িং টু চেঞ্জ। কিন্তু এই 7টা দেশের কিন্তু অলমোস্ট 5 রকমের এজেন্ডা থাকবে, 5 রকমের প্রায়োরিটি থাকবে। সো তাদেরকে এক টেবিলে বসাটা একটা সাকসেস, কিন্তু মানে এরকম প্রচন্ড মানে বিপরীতমুখী প্রায়োরিটি নিয়ে যখন সবাই একটা টেবিলে বসে তখন এটার মধ্যে ঐক্যমত পৌঁছতেও কিন্তু অনেক সময় লাগে, এটার এফেক্টিভ হতেও সময় লাগে। সো এই বিষয়গুলো রয়েছে, বাট ডেফিনেটলি এটার ইকোনমিক ইমপ্লিকেশন যাই হোক না কেন, একটা রাজনৈতিক একটা ব্যালেন্স, একটা সমতা আমার মনে হয় এটার কারণে আসবে। ওকে, আমিও তাই মনে করি। অনেকেই মনে করছেন যে ব্রিক্সের মতো একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের প্রয়োজন আছে, তার কারণ অনেকে বলছেন যে ইউনাইটেড নেশনস, ইউএন, আপনি জানেন, আপনি বলছিলেন যে দুটি দেশ টার্কি আর সৌদি আরব ভিন্ন বলয়ের, কিন্তু তারা যখন যোগ দিবে ব্রিক্সে তখন কি হবে তাদের সিচুয়েশন বা ব্রিক্সের সিচুয়েশন, নামও পরিবর্তন হবে কিনা আমি জানি না। এটি যেমন একটি আশঙ্কার কথা বলছেন আপনি, অথবা কিভাবে তার আইডিওলজি কাজ করবে বলছেন। আমরা যদি ইউএনের দিকে দেখি, ইউএনে এমন কোনো দেশ নেই ইউএনের অংশ নয়, কিন্তু ইউএনের যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল, এই উদ্দেশ্যে কাজ করতে না পারার ইউএনের ব্যর্থতা নয়, ইউএনের মতো একটি প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন। এইটি কাজ করছে না, তার অন্যতম কারণ হচ্ছে আমেরিকা বলে অনেকে মনে করেন, আমিও তাই মনে করি। আপনি খেয়াল করে দেখবেন লিগ অব নেশনসের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন লিগ অব নেশন ধ্বংস হয়ে গেল, তৈরি করা হলো ইউনাইটেড নেশনস, এবং আপনার হয়তো মনে থাকবে যে লিগ অব নেশনসে আমেরিকা যোগ দেয়নি কখনো, অ্যান্ড দে জয়েন্ট ইউএন, এবং একটি অন্যতম বিষয় ছিল সো দে ক্যান ডমিনেট। কারণ ইউএন চার্টার যেটি আছে এটা অত্যন্ত মজবুত একটি ব্যাপার, অত্যন্ত সঠিক একটা ব্যাপার, বাট ইউএন নেভার হ্যাড ইন্টেন্ট, ইউএস রাদার কখনো তাদের ইন্টেনশনই ছিল না এই চার্টার মেনে চলার। আপনি যখন ভায়োলেশন করবেন তখন সব রকম আর্টিকেল আপনাকে পড়ে শোনানো হবে এবং আপনাকে দায়ী করা হবে এবং বহিষ্কার করা হবে, স্যাংশন দেওয়া হবে। বাট আদতে আমেরিকা একেবারে ডে 1 থেকে ইউএন চার্টার সর্বোচ্চ পর্যায়ে লঙ্ঘন করে আসছে। সো এবং এখানে আরেকটা যদি কথা অ্যাড করি, যে আপনি যদি দেখেন যে যেভাবে নিরাপত্তা পরিষদের ভেটোটা সেট করা হয়েছিল, এবং ওটারও উদ্দেশ্য ছিল কিন্তু যে আমেরিকা ডমিনেট করবে, যে আমেরিকার মোটামুটি একেবারে খাস এলাই হলো ইউকে এবং ফ্রান্স, তারা নিরাপত্তা ভেটো পাওয়ার অধিকার করে। শুধুমাত্র ব্রোক কান্ট্রি ছিল চায়না এবং রাশিয়া, তৎকালীন ইউএসএসআর। এবং ফার্স্ট থিং আপনি যদি দেখেন যে 1945 থেকে ডে 1 থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কোল্ড ওয়ারের সূচনা হলো, যে কারণে আমেরিকা ওয়ান্টেড টু আন্ডারমাইন ইউএসএসআর, এবং সাকসেসফুলি যখন ইউএসএসআর কে ভেঙে দিয়ে আশা করা হলো, সিন্স দেন মানে তার আগ পর্যন্ত কিন্তু একটা ভারসাম্য ছিল।
কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সেই ভারসাম্যটাও নষ্ট হয়ে গিয়েছে Of একেবারে। course, there is no check and balance. আমার অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, দর্শক আপনারা যাবেন না কোথাও, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতি পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি এবং আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমার সাথে আছেন প্রফেসর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা থেকে। আমরা বিরতিতে যাওয়ার আগে আমি কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই। আপনি বেশ কয়েকবার সৌদি আরবিয়া এবং টার্কির কথা উল্লেখ করেছেন। আপনি ল্যাটিন আমেরিকার কথা উল্লেখ করেছেন। আমরা অতীত যদি ইতিহাস একটু দেখি, আমি জানি আপনি হাসছেন, দর্শক আপনারা যদি সময় পান দেখে নেবেন। সাইট পিকো নামে একটি ট্রিটি আছে। আপনি যদি এই ট্রিটি, সাইট পিকো ট্রিটি দেখেন আপনারা কখনো খুব অবাক হবেন। এটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপিয়ান শক্তি এবং আমেরিকা তারা বসে চুক্তি করেছিল যে অটোমান এম্পায়ার তৎকালীন এটিকে কিভাবে এই যুদ্ধে আনা যায়, এবং যুদ্ধে আনার পরে তারা পরাস্ত হবে এটি তারা মোটামুটি নিশ্চিত ছিলেন। এবং যদি পরাস্ত হয় তাদের এই যে ল্যান্ডটি আছে, যে বিশাল একটি সাম্রাজ্য অটোমান এম্পায়ার, সেটি কীভাবে ভাগ করা হবে। আজকের যে ইরাক, ইরান, সৌদি, ইনক্লুডিং সৌদি আরবিয়া, সিরিয়া আপনারা দেখছেন, কুয়েত, ওমান, বাহরাইন, কোনো একটি দেশও ছিল না। এটির সাইট পিকোতে তারা বসে এগ্রিমেন্ট করেছিলেন। এই দেশগুলো তখন তৈরি হয়, তার মধ্যে কয়েকটি অঞ্চলকে তারা প্রাধান্য দিয়েছিলেন। এগুলি কয়েকটি ভাইদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এবং সেই প্রসঙ্গে আরেকটি কথা বলা খুবই দরকার, সেটি হচ্ছে অটোমান এম্পায়ারের একটি পর্যায়ে গিয়ে ব্রিটিশ এম্পায়ার, তখনকার সময় যদি এম্পায়ার ছিল না, তখন তারা খুব সুন্দর করে একটি দ্বন্দ্ব তৈরি করেছিলেন। তাদের ডিভাইড অ্যান্ড রুলের আওতায় যেটি পড়ে সেটি হচ্ছে একটি দ্বন্দ্ব তৈরি করা, যে আরব অ্যান্ড দ্য টার্কস দে আর নট সেম। এই আরব টার্কির দ্বন্দ্ব তৈরি করার অন্যতম কারিগর ছিলেন ব্রিটিশ ইন্টেলিজেন্স, ব্রিটিশ গভর্নমেন্ট ফাইন্যান্স করেছিলেন তারা। এবং শরীফ হোসেন নামে একজন আছেন, তাকে যথেষ্ট রকম ফাইন্যান্স করেছিল, যিনি আল হিজাজের মেয়র ছিলেন ওই সময়। সৌদি আরবের পুরাতন নাম দেখে নেবেন আপনারা, তখন মনে পড়বে। সাইট পিকোর কথা বললাম, আপনাদের অটোমান এম্পায়ারের সময়ের কথা বললাম, টার্কি এবং আরব ইসরায়েলির আরব অ্যান্ড টার্কদের দ্বন্দ্বের কথা বললাম, সাইট পিকোর কথা বললাম। আরও একটি ব্যাপার আছে যেটি আপনাদের আমার মনে হয় দেখা উচিত, যে ইউএন কীভাবে চার্টার করা হয়েছিল এবং প্রতিষ্ঠা করা হয়েছিল এবং উদ্দেশ্যটা কী। ইউএন প্রতিষ্ঠা করার আরেকটি উদ্দেশ্য হচ্ছে সাম্রাজ্যবাদ বজায় রাখা। এবং নির্বাচিত সরকারের কথা বলেছেন নাকিবুর রহমান, তার একটি কথা আমি বলেছি, চিলি, প্যানামা, নিকারাগুয়া। সেম ঘটনাই ঘটেছে যখন আপনি দেখবেন ইজিপ্টের নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন করা এবং তাকে ফাঁসিতে ঝুলানো হলো। সেম জিনিসই করা হলো সাদ্দাম হোসেনের বিরুদ্ধে, সেম জিনিস করা হয়েছে লিবিয়াতে। কাজেই হোয়াট ইউএস গভর্নমেন্ট সেইজ অ্যান্ড হোয়াট দে ডোন্ট বিলিভ ইট। কোনো কারণ নেই এটি বিশ্বাস করার। আমি একটি প্রসঙ্গের পরিবর্তন করব কিছুটা হলেও, সেটি হচ্ছে সৌদি আরবিয়া সবাইকে শক দিয়েছেন যে তারা যে আমেরিকার সাথে যে চুক্তিটি ছিল 1974 করা, সেই চুক্তিটি তারা রিনিউ করবেন না, অর্থাৎ পুনরায় করবেন না। এই চুক্তির একটি অন্যতম তাৎপর্যপূর্ণ হচ্ছে যে কেউই তেল কিনতে পারবে না। যেই তেল কিনতে পারবে, আমি দুঃখিত, যেই তেল ক্রয় করতে চাবে অর্থাৎ পেট্রোলিয়াম, তাকে ডলারে ক্রয় করতে হবে। এবং সৌদি আরবিয়া সহ অন্যান্য ওপেক দেশ এটি মেনে নিয়েছিল। সৌদি আরব অন্যতম কারিগর এটার। এবং পেট্রোলিয়াম ক্রয় করতে হলে আপনাকে ডলার দিয়ে ক্রয় করতে হবে। সমস্যাটি কোথায়? সমস্যা হচ্ছে রাতারাতি ডলার তখনও রিজার্ভ কারেন্সি হিসাবে নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু রাতারাতি ডলারের চাহিদা বেড়ে গেল, কারণ সবার তেলের প্রয়োজন এবং তেল ক্রয় করতে হলে আপনার ডলারের প্রয়োজন। এখন সেই তেল বিক্রয়কারী রাষ্ট্রসমূহ বলছেন যে আপনারা এখন তেল ক্রয় করতে পারবেন এনি কারেন্সি, দ্যাট কুড বি ইউরো, দ্যাট কুড বি ইয়ান,
দ্যাট কুড বি মালয়েশিয়ান রিঙ্গিত। এটি তাৎপর্যটি কি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন? দুটি ব্যাপার এখানে আমি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে ডলার রিজার্ভ কারেন্সি হিসাবে হারিয়ে যাচ্ছে না, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তার যে গুরুত্ব সেটি কমে আসছে, এবং এটি কমে আসার ফলে আমেরিকান জনজীবনে এটির প্রভাব কেমন পড়বে, এবং সেটি যদি হয় তাহলে তাদের যে ডলার ব্যবহার করে যে শক্তিমত্তার বা ডলারকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আসছেন সেটি কোথায় থাকবে? জি, এটা একটু যদি সময় নিয়ে আমি কথা বলি, কারণ এই পেট্রো ডলার যে সিস্টেম, এটা ডেফিনেটলি ইট বেনিফিটেড ইউএস ডলার, এবং ইউএস ডলার যে একটা গ্লোবাল ইন্ডিসপেন্সেবল কারেন্সি এবং মানে ডিফ্যাক্টো মানে ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল কারেন্সি হয়ে গেছে, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটার পিছনে এই পেট্রো ডলার সিস্টেমের একটা বিরাট ভূমিকা রয়েছে। সো যদি একটু চলে যাই 1970s এর সময়, যে যদিও 1974-এ হেনরি কিসিঞ্জার এবং সৌদি প্রিন্স ফাহাদ বিন আব্দুল আজিজ তারা ফর্মালি এই চুক্তিটা স্বাক্ষর করেছিলেন, কিন্তু এটার আরো কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা অনেকেই জানি যে ব্রেটন উড সিস্টেম, যেটা 1971 সালে যেটার অ্যাবলিশমেন্ট হয়ে যায়, এবং সেই ব্রেটন উড সিস্টেমের মূল বিষয়টা ছিল হলো গোল্ড ব্যাকড কারেন্সি, ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সি, যে যার যত বেশি গোল্ড থাকবে সে তত বেশি কারেন্সি প্রডিউস করতে পারবে। এবং ইউএস 1971 সালে এসে 1971-এ এই ব্রেটন উড সিস্টেমটাকে অ্যাবলিশ করে বললো যে আমাদের ব্যাকিং এর জন্য কোনো গোল্ড লাগবে না, যেটাকে গ্রিন ব্যাক বলা হয়, গ্রিন ব্যাক কারেন্সি। আমাদের মুখের কথাই হলো আমাদের ডলারের ব্যাকিং, দ্য গুডউইল that we have. So greenback, মানে এর জন্য ডলারের কালারটা হলো গ্রিন কিছুটা। So it's basically greenback currency. তো সেখানে এই 1974-এর হেনরি কিসিঞ্জারের সাথে ইবনে আব্দুল আজিজের যে ট্রিটির মাধ্যমে ওপেক মেম্বাররা রাজি হলেন যে তারা ইউএস ডলারে তাদের সমস্ত কেনা বেচা তারা করবেন। That created a huge boost for ডিমান্ড ফর ডলার। এবং আমরা যদি দেখি যে একটা কারেন্সির বাজার মূল্য ইন এ ফ্রি মার্কেট সিম্পলি ইজ ডিপেন্ডেন্ট অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে কত বেশি ডিমান্ড এবং কত বেশি সাপ্লাই। সো যার কারণে রিগার্ডলেস অফ এভরিথিং এলস, আমরা যদি দেখি যে ব্যালেন্স অফ পেমেন্ট যদি কোনো একটা দেশের পজিটিভ হয় তাহলে পরে সেই কারেন্সিটা আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। যদি ব্যালেন্স অফ পেমেন্টটা নেগেটিভ হতে থাকে তাহলে সেই কারেন্সি নেগেটিভ হয়। যদিও এটার একটা এক্সপোর্টের উপরে এটার একটা ইম্প্যাক্ট হয়, যার কারণে আমরা দেখি যে আর্টিফিশিয়ালি চায়না তার কারেন্সিটাকে যাতে করে খুব বেশি অ্যাপ্রিসিয়েট না করে, এটা হলে পরে তাদের এক্সপোর্টের উপরে একটা প্রভাব পড়বে, এটা কিন্তু তারা সাপ্রেস করে আসছিল। এবং এটা নিয়েও অনেক ধরনের প্লাজা অ্যাকর্ড এবং অন্যান্য বিভিন্ন অ্যাকর্ড হয়েছে। এটা একটা সময় জাপান করতো, জাপানের কারেন্সিকে কম্পিটিটিভ রাখার জন্য, যেটা এখন চায়নাও মাঝে মাঝে করে থাকে। সো এই বিষয়গুলো ছিল। বাট রিগার্ডলেস এই কারণে এই আপনার পেট্রো ডলার অ্যাকর্ডের কারণে ইউএস ডলার কিন্তু একটা বিরাট মর্যাদা দুনিয়াব্যাপী পেয়েছিল, এবং যার কারণে এটা মোটামুটি একটা ইউনিভার্সাল কারেন্সি হিসাবে পৌঁছে গিয়েছে। এখন আজকে যে গতকালকে মেইনলি 50 বছর পূর্তি হলো এই চুক্তিটা বেসিক্যালি বিকজ ইট ওয়াজ নট রিনিউড, এটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে গেছে। এটা রিনিউ হওয়ার জন্য কিছু কথাবার্তা চলছিল, কিন্তু এটা রিনিউ হয়নি। তো এখানে আমি আপনাদের সামনে কয়েকটা ফ্যাক্ট একটু আমি শেয়ার করতে চাই। আমরা যদি সেই 1974-এ যেখানে ওপেক প্রিটি মাচ ইউজ টু কন্ট্রোল ওয়ার্ল্ডস অয়েল সাপ্লাই, আমরা যদি 2013 থেকে 2023 সালের আমরা 4টা দেশের তেল উৎপাদনের স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখি, কিংবা 3টা দেশ দেখি, 4টা দেশ দেখার দরকার নেই, ইউএসএ, রাশিয়া এবং সৌদি আরবিয়া। 2013 সালে আমরা যদি দেখি যে আমেরিকার তেল ক্রুড অয়েল প্রোডাকশন ছিল হলো অ্যাবাউট 7 মিলিয়ন ব্যারেল পার ডে, 7 মিলিয়ন ব্যারেল পার ডে। রাশিয়ার ছিল 10 মিলিয়ন ব্যারেল পার ডে, সৌদি আরবেরও ছিল প্রায় কাছাকাছি 9.8 মিলিয়ন ব্যারেল পার ডে।
সো আমরা যদি 10 বছর পরের হিসাবটা দেখি, 10 বছর পরের হিসাবটা যদি দেখি আজকে, মানে এখনো 2024 এর ডেটা আসেনি, 2023 ডেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আমেরিকার ক্রুড অয়েল প্রোডাকশন পার ডে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে অলমোস্ট 13 মিলিয়ন ব্যারেল পার ডে। রাশিয়ার এটা সেই 10 মিলিয়নের জায়গায় সেটা কমে 9 মিলিয়ন হয়ে গিয়েছে, এবং সৌদি আরবের অয়েল প্রোডাকশনও কিন্তু কমে 8.5 মিলিয়ন চলে গেছে। সো এটা হলো জাস্ট বিগত 10 বছরের স্ট্যাটিস্টিক্স। এবং এটা যেটা আমি এটা দিয়ে বলতে চাচ্ছি যে ওপেক এবং সৌদি আরবিয়ার যেই মনোপলি ছিল অয়েল প্রোডাকশনের উপরে, সেটা কিন্তু অনেকাংশেই এখন নেই। আর দ্বিতীয় বিষয় হলো যে এক একটা যুগে কিংবা এক একটা ডেকেডে এক একটা বিষয় পৃথিবীর অর্থনীতির নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে, এবং 70s এবং 80s-এ ডেফিনেটলি সেটা ছিল তেল, অয়েল। কিন্তু আমরা যদি আজকে দেখি, আজকে কিন্তু পৃথিবীতে অর্থনীতির দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করছে হলো টেকনোলজি। জাস্ট আমরা যদি সিম্পলি অন্য কোনো কিছুর কথা বাদ দিই, আমরা যদি এনভিডিআর কথা দেখি, যে জাস্ট বিগত 4 বছরে এনভিডিআই pretty much became a $1 trillion কোম্পানি, এবং এই এনভিডিআর ইনভেস্টররা যারা $3 trillion company ইনফ্লো করেছে আমেরিকার ভিতরে, এটার সাথে কিন্তু তেলের কোনো সম্পর্ক নেই। এবং কনস্পিরেসি থিওরি কিংবা অনেক কিছু বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনে থাকি, কিন্তু বটম লাইন হলো যে আমেরিকার অর্থনীতি পৃথিবীতে ডমিনেট করছে আমেরিকার সামরিক শক্তির কারণে না, আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কারণেও না। মূলত আমেরিকার অর্থনীতি দুনিয়াতে ডমিনেট করছে, এটার কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হলো এক্সেলেন্স ইন এডুকেশন, টেকনোলজি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন ইটস ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমি গতকালকেও আপনার কিছুদিন আগেও আপনার শোতে বলেছিলাম যে ডলারের অল্টারনেটিভ যদি আমরা এখন চিন্তা করি, যে হ্যাঁ পেট্রো ডলার থেকে মুভ করলো সৌদি আরবিয়া, সো তার মানে যারা সৌদি আরবিয়া থেকে তেল কিনবে, কিন্তু অলরেডি কিন্তু বিরাট বড় একটা তেলের ট্রেডিং চলছে রাশিয়ার তেলের কারণে, যাদের অলমোস্ট 9 মিলিয়ন ব্যারেল পার ডে তেল প্রোডাকশন হচ্ছে। স্যাংশনের কারণে এই তেল তারা US ডলারে বিক্রি করতে পারছে না। সো একটা এফেক্ট কিন্তু ওখানে রয়ে গিয়েছে, তাই না? তো যেটা বলছিলাম যে এই সৌদি আরবের পেট্রো ডলার থেকে মুভ করার পরও তেলের বেচা কেনার বাইরেও ইনভেস্টমেন্ট ইজ এ বিগ থিং, যেটা সবাই ওরি করছে যে বন্ড ভ্যালুয়েশনটা, বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে কারণ ডলারের ডিমান্ড কমার কারণে। এটা একটা দিক আছে, এবং এটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি যে গত শুক্রবারে স্টক মার্কেট ক্লোজড রিয়েলি লো ডিসপাইট এ লট অফ গুড অপটিমিজম দ্য ডে বিফোর। অ্যালেন গ্রিনস কি বলে আপনার জেরেমি পাওয়েলের যেই মানে অপটিমিজম যে ইন্টারেস্ট রেট কমানো হবে, এটার পরে মার্কেট কিন্তু বুধবার বৃহস্পতিবার খুব ভালো চাঙ্গা ছিল, সেটার একটা আমরা ছন্দপতন দেখেছি শুক্রবারে। এবং এটার কারণটা হলো যে এই ইন্টারেস্ট রেট যেটা কমার কথা, সৌদি আরবের এই ডিসিশনের কারণে হয়তো বন্ড ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে। কিন্তু অন ফ্লিপ সাইড আমরা যদি দেখি যে সৌদি ইনভেস্টররা যারা আমেরিকাতে ইনভেস্ট করে রেখেছেন, তারা দে ক্যান অ্যাকচুয়ালি গো টু বেড উইথ প্রিটি মাচ অ্যাসুরেন্স ইন দেয়ার মাইন্ড, যে সকালবেলা ঘুম থেকে উঠে ইদি আমিন উগান্ডাতে যেরকম করেছিল, যে তাদের সমস্ত সম্পদ কনফিসকেট করে ফেলেছে। আমেরিকাতে ইভেন জো বাইডেন চাইলেও এটা পারবে না। এখন ট্রাম্প এসে পারবেন কি পারবেন না এটা সময় বলে দেবে, হয়তো আমরা একই আমেরিকা ভবিষ্যতে দেখবো না, বাট টাইম উইল টেল। এখন পর্যন্ত আমেরিকাতে ইনস্টিটিউশন গুলার যে ক্ষমতা রয়েছে, আমরা দেখেছি যে ইভেন জো বাইডেনের ছেলেকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশে এটা কিন্তু সম্ভব না। ইনস্টিটিউশন গুলা এক্সট্রিমলি ইন্ডিপেন্ডেন্ট। জেরেমি পাওয়েলকে অনেকবার ইনফ্লেশন কমানোর জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে চাপ দেওয়ার পরও কিন্তু তিনি কমাননি। সো এই যে বিষয়গুলো রয়েছে, সো এখানে আমি 1 মিনিট শেষ করছি হাবিব ভাই, যে সৌদি ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকা থেকে উইথড্র করে রাশিয়াতে কিন্তু ইমিডিয়েটলি তারা ইনভেস্ট করবে না, চায়নাতে করবে না, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাসুরেন্স। সো এই কারণে ভবিষ্যৎ বলে দিবে যে ডলারের ছন্দপতন হবে কিনা, ডলার শক্তিশালী কারেন্সি থাকবে কিনা, কিন্তু অ্যাটলিস্ট নেক্সট 5-6 বছরের মধ্যে আমি ডলারের আমার মনে হয় আপনি দুটি জিনিস উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে টেকনোলজি সেক্টর এবং আরেকটি বলছেন ট্রান্সপারেন্সি। এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শক আপনারা যারা দেখছেন, এই কথাটিও অনেক ব্যাখ্যা প্রয়োজন, হয়তো আমরা ভবিষ্যতে করব। কিন্তু আমি আপনার একটি শেষ প্রশ্ন করতে চাই। আমরা যে নতুন পোলটি দেখলাম
জো বাইডেন 37% সমর্থন পেয়েছেন 538 অনুসারে। এবং মূলত বলা হচ্ছে গাজা হ্যান্ডেলিং ইজ দ্য ইস্যু, এবং এটি কতখানি বিপজ্জনক বাইডেনের আগামী নির্বাচনের ক্ষেত্রে। আমরা জানি নির্বাচন ঘনিয়ে আসছে, আপনার মতামতটা একটু জানাবেন, এবং ক্যান ই রিকভার ফ্রম দিস? এগেন রিকভার তো হতেই পারে, এখন থেকে নভেম্বর পর্যন্ত স্টিল উই হ্যাভ 5 more months, সো 5 মাসের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। এগেন মানে মেক নো মিস্টেক, ট্রাম্প ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ প্রেসিডেন্সিয়াল নো ক্যান্ডিডেট, কোয়েশ্চেন অ্যাবাউট দিস, নো আর্গুমেন্ট অন দ্যাট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা দেখেছি যে জো বাইডেন ডিডন্ট ডেলিভার, এবং তার যেই শুধুমাত্র তিনি কমপ্লেসেন্ট ছিলেন এই হত্যাযজ্ঞের ব্যাপারে তাই না, তিনি মুখে এক কথা বলছেন, পরদিনই তিনি অন্য কথা বলছেন। একদিকে তিনি বলছেন যে রাফা ইজ দ্য রেড লাইন, কিন্তু পরের দিনই তিনি রাফাতে আক্রমণ যখন কন্টিনিউ করলো তখন আবার বলছেন যে নো, ইসরায়েল ডিডন্ট ক্রস দ্য রেড লাইন। সেই ধরনের কথা। তিনি একদিকে একটা ছোট্ট সাপ্লাই বন্ধ করলেন ইসরায়েলের, কিন্তু পরের দিনই আবার $26 বিলিয়ন অস্ত্র সাপ্লাইয়ের চুক্তিতে সই করলেন। এইভাবে যে জিনিসগুলো আছে, এবং আমেরিকান যেটা আমরা দেখেছি যে আমেরিকার যারা বয়স্ক মানুষ, যাদের বয়স 70-80, তারা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে নির্ভরশীল, এবং মেইন স্ট্রিম মিডিয়া যে গল্প তৈরি করে এবং তারা সেটা কনজিউম করে, সো তাদের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে এক ধরনের অবস্থা। কিন্তু নতুন প্রজন্ম যারা এই হত্যাযোগ্য নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তারা পাচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই জো বাইডেনকে ভোট দেবেন না। এটা শুধুমাত্র যে মুসলিম এবং আরবরা জো বাইডেনের বিরোধী হয়ে গিয়েছে এটা না, জেন জি। আপনারা যে কলেজ ক্যাম্পাস গুলোতে যে আন্দোলনগুলো দেখেছেন, এখানে মুসলমানদের পার্টিসিপেশন ছিল কিন্তু খুবই নগণ্য। অধিকাংশই, এবং এদের মধ্যে একটা বড় অংশ ছিল যারা ইহুদি ধর্মাবলম্বী, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, এবং এটার একটা বড় ইম্প্যাক্ট পড়েছে সুইং স্টেট যেগুলা রয়েছে, যেখানে একটা বড় অংশ আরব অধিবাসী রয়েছে, এবং যেখানে বড় বড় কলেজ ক্যাম্পাস রয়েছে, মিশিগান, মিনেসোটা, জর্জিয়া, এই স্টেটগুলা যদি কোনোভাবে, ইভেন এগুলাতে মার্জিনালি জিতেছিলেন জো বাইডেন 2020 সালে। সো এখানে যদি শুধুমাত্র মুসলিম এবং আরব ভোটাররা অনুপস্থিত থাকে, সেটাই সাফিসিয়েন্ট জো বাইডেনের হারার জন্য। ধন্যবাদ আপনাকে। তার সাথে জেনজিরা যোগ দিয়েছে, সুতরাং আমি আপনার সাথে একমত পোষণ করছি। আমি মনে হয় অনেক আমাদের ভিউয়ার যারা আছেন, দর্শক যারা আছেন, এবং যারা ভোটার আছেন, তারাও একমত পোষণ করবেন। আমি অনুষ্ঠান শেষ করবো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জো বাইডেন ইজ ভেরি ওল্ড অ্যান্ড হি শুড বি ইন দ্য বেড। He should not be running for president. আমরা শুধু তাই কষ্ট দিচ্ছি। And Democratic Party should elect somebody like Gavin Newsom, like AOC. And Trump, he's a fraud. So এই দুইটাই অপশন আমাদের কাছে। একজন মানুষ যার বেডে থাকা উচিত, উনি প্রেসিডেন্সি রান করছেন। আরেকজন ট্রাম্প, fraud, the head of the fraud star. He is also, এবং আনফর্চুনেটলি দেখা যাবে তার ইলেকশনে জয়ের সম্ভাবনা বাড়ছে দিন দিন। জানি না কি হবে, আপনারা চোখ রাখবেন টিভিএনের দিকে, আমরা আপনাদেরকে অবগত রাখবো। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।